আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমএডি, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2 এর সকল কর্মকর্তা এবং আজকের ক্লাসের সকল অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি SM জয়নাল আবেদীন, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিচিতি, বিষয় IC মেশিনস 1, 6, 6, 7, 6, 1, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, ষষ্ঠ অধ্যায়। আজকের টপিক ট্রান্সফর্মার দক্ষতা ও শীতলীকরণ পদ্ধতি, ইফিসিয়েন্সি অ্যান্ড কুলিং সিস্টেম অফ ট্রান্সফর্মার। এই অধ্যায়ে পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: 6.1 ট্রান্সফর্মারের দক্ষতা নির্ণয়ের গাণিতিক সূত্রের ধারণা, 6.2 ট্রান্সফর্মারের কোর লস এবং কপার লসকে প্রভাবিত করে এমন বিবিধ বিষয়সমূহের ধারণা, 6.3 সর্বোচ্চ দক্ষতার সমীকরণ নির্ণয়করণ, 6.4 পাওয়ার ফ্যাক্টরের সাথে দক্ষতার পরিবর্তন সম্পর্কিত ধারণা, 6.5 সারাদিনের দক্ষতা ও সারাদিনের দক্ষতার ফর্মুলা উল্লেখকরণ, 6.6 দক্ষতা, সর্বোচ্চ দক্ষতা ও সারাদিনের দক্ষতার সমস্যার সমাধানের ধারণা, 6.7 ট্রান্সফর্মার শীতলীকরণ বা কুলিংয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যাকরণ, 6.8 ট্রান্সফর্মার শীতলীকরণ ও পদ্ধতির বর্ণনাকরণ, 6.9 ট্রান্সফর্মারের তৈল এবং এর গুণাবলীর বর্ণনাকরণ। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আছে 6.1 ট্রান্সফর্মার দক্ষতা নির্ণয়ের গাণিতিক সূত্র। আমরা জানি যে কোনো মেশিনের ইনপুট যা দেয় আউটপুট কিছু কম পাওয়া যায়। এই ইনপুটের তুলনায় আউটপুট যতটুকু শক্তি কম পাওয়া যায় সেটাই হচ্ছে পাওয়ার লস। তাই ইনপুট এবং আউটপুটের অনুপাতকে বলা হয় ওই মেশিনের দক্ষতা। যেহেতু আমরা এখানে ট্রান্সফর্মার পড়তেছি, ট্রান্সফর্মারের দক্ষতা অনেকটা বেশি থাকে, এর প্রায় পরিমাণ 95% হতে 99% হতে পারে, কারণ এতে কেবলমাত্র কোর লস এবং কপার লস হয়। এর ভিতরে কোনো মুভিং পার্টস নাই, ফ্রিকশন বা উইন্ডেজ লস কিছুই হয় না। এটাকে আমরা গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করি। একে প্রকাশ করার জন্য শতকরা হিসাবে প্রকাশ করা হয়। ইফিসিয়েন্সি ইটা পার্সেন্টেজ হিসাবে ইটা ইজুগাল টু হবে আউটপুট বাই ইনপুট ইন্টু 100 সমান আউটপুট বাই ইনপুট ইজুগাল টু হচ্ছে আবার আউটপুট প্লাস লসেস ইন্টু 100, আবার আউটপুট ইজুগাল টু হচ্ছে VI cos থিটা ইন্টু 100 ডিভাইডেড বাই আউটপুটের পরিবর্তে VI cos থিটা। আর লস হচ্ছে দুইটা লস হয় ট্রান্সফারের মধ্যে, একটা কপার লস এবং কোর লস। অ্যাগেন অন্যভাবে দেখানো যায়, ইটা পার্সেন্টেজ ইজুগাল টু ইনপুট মাইনাস লসেস ডিভাইডেড বাই ইনপুট ইজুগাল টু 100। ডিভাইডেড সমীকরণ করলে আসবে 1 মাইনাস লসেস ডিভাইডেড বাই ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীরা, 6.2তে আছে ট্রান্সফর্মার কোর লস এবং কপার লসকে প্রভাবিত করে এমন বিবিধ বিষয়সমূহ। তাই কোর লসের মধ্যে আমাদের আছে হিস্টেরিসিস লস বা রিকারেন্ট লস। এটা নো লোড অবস্থায় এর 1% থেকে 3% পরিবর্তন হয়। এটি বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয়। এক নম্বর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি। তাই পাওয়ার ফ্যাক্টরের সাথে কোর লস পাওয়ার ফ্যাক্টরের সাথে সমানুপাতিক, অর্থাৎ কোর লস বাড়লে পাওয়ার ফ্যাক্টরের মানও বেড়ে যায়। ভোল্টেজের পরিবর্তন করলে কোর লস পরিবর্তন হয়, যেমন কোর লস প্রপোর্শনাল VI², অর্থাৎ কোর লস ভোল্টেজের বর্গানুপাতিকভাবে পরিবর্তিত হয়। ফ্রিকোয়েন্সির মান এর উপর নির্ভর করে। ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে লসও বৃদ্ধি পায়। এছাড়া কোর লস কোরের আয়তনের ধরন ও পরিমাণের উপর নির্ভর করে। এরপরে আছে ট্রান্সফরমারের কপার লস। এটি বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয়, যেমন ওই পাওয়ার ফ্যাক্টর আছে, ভোল্টেজ আছে, ফ্রিকোয়েন্সি আছে, লোড আছে। পাওয়ার ফ্যাক্টর, কপার লস পাওয়ার ফ্যাক্টরের সাথে উল্টানুপাতিক, অর্থাৎ কপার লস বাড়লে পাওয়ার ফ্যাক্টর মান কমে যায়, তাহলে কপার লস প্রপোর্শনাল 1/cos থিটা। ভোল্টেজ পরিবর্তনে কপার লস পরিবর্তন হয়। কপার লস প্রপোর্শনাল VI², অর্থাৎ কনস্ট্যান্ট KVA পাওয়ার জন্য ভোল্টেজ বৃদ্ধি করলে কপার লস কমে যায়। ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ফ্রিকোয়েন্সির উপর কপার লস নির্ভর করে না। লোডের উপর কপার লস নির্ভরশীল। লোড বাড়লে বা কমলে কপার লসও বাড়বে কমবে। এই 4টা ফ্যাক্টরের উপরে কপার লস নির্ভর করে: পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং লোড। বিশেষ করে লোডের উপরেই কপার লসটা বেশি নির্ভর করে। 6.3 ট্রান্সফর্মার সর্বোচ্চ দক্ষতা নির্ণয়ের সমীকরণ।
সর্বোচ্চ দক্ষতা আমরা জানি কপার লস, আমরা জানি যে কপার লস ইকুয়াল টু আইপি স্কোয়ার আরই। আরইটা হচ্ছে যে গত আমরা দুটো চ্যাপ্টারেই দেখাইছি আরই প্রাইম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, অথবা আরই ডাবল প্রাইম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি। কপার লস আইপি স্কোয়ার আরই প্রাইম অথবা আইএস স্কোয়ার আরই প্রাইম। আইএস হচ্ছে যে সেকেন্ডারি কারেন্ট, আইপিটা হচ্ছে প্রাইমারি কারেন্ট। অতএব আমরা লিখব যে কোর লস ইজ ইকুয়াল টু হবে হিস্টেসিস লস। আমরা জানি যে কোর লস ইজ ইকুয়াল টু হিস্টেসিস লস প্লাস এডি কারেন্ট লস। হিস্টেসিস লসকে আমরা ডাব্লিউএইচ দ্বারা চিহ্নিত করলাম, এডি কারেন্টকে আমরা ডাব্লিউই দ্বারা চিহ্নিত করলাম। আর প্রাইমারি ইনপুট হচ্ছে ভিপি আইপি কস থিটা, প্রাইমারি ইনপুটের যে পাওয়ার সেটা। এফিসিয়েন্সি হবে ইনপুট মাইনাস লসেস ডিভাইডেড বাই ইনপুট, এটা এর আগে আমরা দেখিয়েছি। তাই ইনপুটের পরিবর্তে ভিপি আইপি কস থিটা মাইনাস লসেস ডাব্লিউপি ভিপি আইপি কস থিটা সমান ভিপি আইপি কস থিটা মাইনাস লসেস হচ্ছে আইপি স্কোয়ার আরই মাইনাস কোর লস, কপার লস এবং কোর লস দুটেই এখানে মাইনাসের জন্য এখানে মাইনাস হয়ে আসছে। তাহলে ভিপি আইপি কস থিটা পি, এটা সিম্পলিফাই করলে আসবে 1 মাইনাস আইপি স্কোয়ার আরই প্রাইম ভিপি আইপি কস থিটা মাইনাস ডাব্লিউ কোর আইপি ভিপি আইপি কস থিটা। এটা বাদ দিলে আইপি আইপি বাদ দেওয়ার পর 1 মাইনাস আইপি আরই ভিপি কস থিটা পি মাইনাস ডাব্লিউ কোর ডিভাইডেড বাই ভিপি আইপি কস থিটা পি। যেহেতু আমরা এখানে কন্ডিশন সর্বোচ্চ দক্ষতার কন্ডিশনটা বাইর করতেছি, তাহলে আমাদের এখানে এখন আইপির মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সর্বোচ্চ দক্ষতার কন্ডিশন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ দ্য রেফারেন্স টু আইপি। আমরা জানি যে এফিসিয়েন্সি 1 মাইনাস আগের পেজে আছে আইপি আরই প্রাইম ডিভাইডেড ভিপি কস থিটা পি ডাব্লিউ কোর ভিপি আইপি কস থিটা। এটা ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট 0 আর আইপি ডিফারেন্সিয়েট 1 ভিপি আইপি আর আইপি উপরে থাকলে এখানে আই স্কোয়ার হবে, প্লাস এবং মাইনাস হবে। তো 1 বাই এক্সের ডিফারেন্সিয়েট 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, সেই ফর্মুলা ইউজ করে ডাব্লিউ কোর ডিভাইডেড বাই ভিপি আইপি স্কোয়ার কস থিটা পি। তাহলে এখন আমরা ম্যাক্সিমামের জন্য ডেল ইটা বাই ডেল আইপি ইজ ইকুয়াল টু 0 মাইনাস মাইনাস আর ই প্রাইম ভিপি বাই কস থিটা প্লাস ডাব্লিউ কোর বাই ভিপি আই স্কোয়ার কস থিটা পি। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো আর ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ কোর ডিভাইডেড বাই আই স্কোয়ার আইপি স্কোয়ার। সুতরাং আইপি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ই প্রাইম ইজ ইকুয়াল টু 4 লস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কন্ডিশন অফ ম্যাক্সিমাম ট্রান্সফরমার যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে তখন কোর লস সমান হবে কপার লস। তাহলে সুতরাং ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কোর লস সমান কপার লস। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে এখন সেকেন্ডারি দিক থেকে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা ওই যে কেভি এর যে রেটিং সেটা সর্বোচ্চ দক্ষতায় কেভি এর লোড এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তাহলে আমরা জানি যে ম্যাক্সিমাম যে পাওয়ার যেটা আছে কোর লস কিছু মানে কোর লস সমান ম্যাক্সিমাম এফিসিয়েন্সির সময় কোর লস সমান কপার লস। তাহলে আইপি স্কোয়ার আর ই, আইপি স্কোয়ার সমান তাহলে আইপি ইজ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কারেন্ট। তাই সিমিলারলি সেকেন্ডারি সাইডে আইএস স্কোয়ার আর ই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু কোর লস। তাহলে আইএস ইজ ইকুয়াল টু রুট ওভার কোর লস ডিভাইডেড বাই আর ই ডাবল প্রাইম। নাও বোথ সাইড মাল্টিপ্লাই ভিএস বাই 1000। তাই আইএস ইন্টু ভিএস বাই 1000, ভিএস বাই 1000 দিয়ে গুণ করলে আমরা এটাকে পাবো। তাহলে আইএস ভিএস এবং ভিএস আইএস এটার উপরে নিচে আই ফুল লোড বি ফুল লোড। তো এইটাকে সিম্পলিফাই করলে পাবো আমরা ভিএস আই ফুল লোড ডিভাইডেড বাই 1000 ইন্টু এই আই ফুলটা এই রুটের ভিতরে নিলে আই স্কোয়ার ফুল লোড আর ই ডাবল প্রাইম। এর পরবর্তীতে আমরা যেটা পাবো আইএস ভিএস ডিভাইডেড বাই 1000, তাই ভিএস ইন্টু আই ফুল লোড ডিভাইডেড বাই আই ফুল লোড ইন্টু এটার ভিতরে আই স্কোয়ার আর ই প্রাইম। তাহলে এই ভিএস আইএস ডিভাইডেড বাই 1000 এটা হচ্ছে কেভিএ ম্যাক্স, আর ভিএস আই ফুল লোড ডিভাইডেড বাই 1000 এটা হচ্ছে কেভিএ রেটিং, রুট ওভার ডাব্লিউ কোর ডিভাইডেড বাই আই ফুল লোড স্কোয়ার আর ই। এইটাকেই আমরা আবার লিখতে পারবো কেভিএ ম্যাক্স ইজ ইকুয়াল টু কেভিএ রেটেড ইন্টু রুট ওভার ডাব্লিউ কোর ডিভাইডেড বাই ফুল লোড কপার লস। এটাই হচ্ছে যে আমাদের কেভিএ ম্যাক্সিমাম রেটিং বাই করার সময়, যেহেতু ম্যাক্সিমাম কন্ডিশনের সময় যে কেভিএ ম্যাক্স সেটা হবে।
যেখানে আমরা KVA max is equal to VS into IS divided by 1000, KVA rated is equal to VS by IS I full load divided by 1000। প্রিয় শিক্ষার্থীরা, এখন 6.4 পাওয়ার ফ্যাক্টরের সাথে দক্ষতার পরিবর্তন। একটি ট্রান্সফরমারের শতকরা দক্ষতা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, তাই ইনপুট বাই লসেস বাই ইনপুট ইজ ইকুয়াল টু 1 মাইনাস লসেস বাই ইনপুট, যেটা আমরা আগেই দেখিয়েছি। তাহলে এখানে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস লসেস ডিভাইডেড বাই ইন সেকেন্ডারি সাইড VS IS cos থিটা প্লাস লসেস। তাহলে 1 মাইনাস লসেস ডিভাইডেড বাই এটাকে আমরা VS বাই IS দিয়ে ভাগ করি উভয় পক্ষে, তাহলে এখানে থাকবে cos থিটা আর এটা হবে লসেস বাই VS বাই IS। তাহলে লসেস বাই VS বাই ISকে x যদি ধরি তাহলে আমাদের এখানে পাওয়া যাবে 1 মাইনাস x বাই cos থিটা প্লাস x। তাহলে এখন এখানে এই চিত্রের মধ্যে আমাদের ইফিসিয়েন্সি এবং ফুল লোড যখন দেওয়া হবে তখন আমরা এই বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে বিভিন্ন কার্ভ এখানে পাবো, পরিবর্তনটা দেখানো হয়েছে। এখানে ফুল লোডের ক্ষেত্রে লোড বাড়লে এখানে ইফিসিয়েন্সি আমাদের কম বেশি হবে, সেইটার রেশিও পরিবর্তনটা দেয়। তাহলে সুতরাং এখানে দেখানো যাচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরের পরিবর্তনের সাথে সাথে দক্ষতার যে পরিবর্তন হয় তার একটি চিত্র উপরে দেওয়া হয়েছে। এতে দেখা যায় যে বিভিন্ন লোডে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরের দক্ষতাও ভিন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, 6.5 সারাদিনের দক্ষতা ও সারাদিনের দক্ষতা ফর্মুলার উল্লেখ করুন। একটা ট্রান্সফরমারের 24 ঘন্টায় আউটপুট এবং গ্রাহকের গৃহীত এনার্জির যে অনুপাত, সেই অনুপাতকেই বলা হয় সারাদিনের দক্ষতা। আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সাধারণত প্রাইমারি সাইডে সর্বদা লাইনের সাথে সংযুক্ত থাকে এবং লোডটা সেকেন্ডারি সাইড সব সময় লোড থাকে। তাই লোডের সাথে থাকলে লোডটা সবসময় একই থাকে না, লোডটা পরিবর্তন হয়। সেই সাথে সাথে আমাদের কপার লসেরও পরিবর্তন হয়। তাই আমরা যদি শুধুমাত্র কপার লস একটা নির্দিষ্ট সময় না ধরে শুধুমাত্র একটা সময় ধরে হিসাব করি তাহলে আমাদের এই মানে ইফিসিয়েন্সিটা সঠিক হবে না। তাই আমাদের এই কপার লসকে হিসাব করার জন্য সারাদিনের এই দক্ষতা বার করে লসটাকে হিসাব করে বের করতে হয়। তাই এর প্রকৃত দক্ষতা বের করতে হলে সারাদিনের দক্ষতা বের করা এটা সারাদিনের মানে 24 ঘন্টায় গৃহীত এনার্জির সাথে সারাদিনের ট্রান্সফরমারের লাইন হতে গৃহীত এনার্জির অনুপাত। তাই সুতরাং অল ডে efficiency all day equal to output in kilowatt hour for 24 hours, input in kilowatt for 24 hours. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, 6.6 দক্ষতা, সর্বোচ্চ দক্ষতা, ইফিসিয়েন্সি, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি, অল ডে ইফিসিয়েন্সির সূত্রসমূহ পার্সেন্টেজ আউটপুট বাই ইনপুট ইন্টু 100, অল ডে ইফিসিয়েন্সি আউটপুট ইন কিলোওয়াট, ইনপুট ইন কিলোওয়াট আওয়ার 24 hours, আউটপুট প্লাস লসেস ইন্টু 100, যেটা আমরা আগেই দেখিয়েছি। KVA max is equal to KVA rated into root over W4 by full load copper loss এবং IPS স্কোয়ার RE অথবা কোর লস ফর ম্যাক্সিমাম বেশি কোর লস আর কপার লস সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্ন অঙ্কে যাব, অঙ্কের সমাধান করব। একটি 50 KVA 4600/230 ভোল্ট ট্রান্সফরমারের ওপেন এবং শর্ট সার্কিট টেস্ট করে নিচে লিখিত পাওয়া গেল, নিম্নলিখিত তথ্য পাওয়া গেল। ওপেন সার্কিট টেস্টে EOC is equal to 230 ভোল্ট, POC is equal to 285 ওয়াট, IOC is equal to 4.2 অ্যাম্পিয়ার। শর্ট সার্কিট টেস্ট করে ডাটাগুলো পাওয়া গেল। ESC is equal to 150 ভোল্ট, PSC is equal to 615 ওয়াট, ISC is equal to 10 অ্যাম্পিয়ার। তাহলে বের করো রেটেড KVA 0.8 পাওয়ার ফ্যাক্টরের দক্ষতা সর্বোচ্চ হতে আছে। সর্বোচ্চ দক্ষতার জন্য KVA 0.8 পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ দক্ষতা। তাহলে রেটেড KVA 8.5 পাওয়ার ফ্যাক্টরে আউটপুট হবে 50 ইন্টু 0.8 এত কিলোওয়াট।
ট্রান্সফরমারের কোর লস আছে পিওসি ইকুয়াল টু 285 ওয়াট, ট্রান্সফরমার ফুল লোড কপার লোড আছে যে পিএসসি 615 ওয়াট, তো ফুল লোড কারেন্ট আছে আইএসসি বা আই ফুল লোড ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তাহলে মোট লস 285 প্লাস 615 900 ওয়াট ইজ ইকুয়াল টু 0.9 কিলোওয়াট। ট্রান্সফরমার ইনপুট পি ইনপুট ইজ ইকুয়াল টু 40 প্লাস হচ্ছে যে 0.9 ইজ ইকুয়াল টু 40.9 কিলোওয়াট। কর্মদক্ষতা পার্সেন্টেজ এফিসিয়েন্সি পি আউট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100, 40 ইন্টু 100 ডিভাইডেড বাই 40.9 ইকুয়াল টু পার্সেন্টেজ আসবে, দক্ষতা আসবে যে 97.80। এরপর আছে খ সর্বোচ্চ দক্ষতা। আমরা জানি যে কেভিএ ম্যাক্স ইজ ইকুয়াল টু কেভিএ রেটেড ইন্টু রুট ওভার ডাব্লু কোর ডিভাইডেড বাই ফুল লোড কপার লস। সুতরাং 50 ইন্টু রুট ওভার 285 ডিভাইডেড বাই 615 ইজ ইকুয়াল টু 34.04 কেভিএ। গতে সর্বোচ্চ দক্ষতায় 0.8 পাওয়ার ফ্যাক্টর ট্রান্সফার আউটপুট পি আউট ইজ ইকুয়াল টু সর্বোচ্চ দক্ষতা আছে এত কেভিএ রেটিং এত ইন্টু 0.8, তাহলে কেভিএ কে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে সবসময় কিলোওয়াট হয়ে যাবে। তাহলে 34.04 ইন্টু 0.8 গুণ করলে সমান সমান 27.23 কিলোওয়াট। আবার সর্বোচ্চ দক্ষতায় কোর লস সমান কপার লস, তাই মোট লস হবে 285 যোগ 285 ইজ ইকুয়াল টু 570 ওয়াট ইজ ইকুয়াল টু 0.7 কিলোওয়াট। সুতরাং মোট ইনপুট আসতেছে আউটপুট প্লাস লসেস ইজ ইকুয়াল টু 27.80 কিলোওয়াট। সুতরাং দক্ষতা সর্বোচ্চ দক্ষতা যেটা আসবে ম্যাক্সিমাম কেভি এর জন্য পি আউট ডিভাইডেড বাই পি ইন্টু 100 ইজ ইকুয়াল টু 27.23 ইন্টু 100 ডিভাইডেড বাই 27.80 ইকুয়াল টু 97.95। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 2 একটি এত 5 কেভিএ 2300/230 ভোল্ট ট্রান্সফরমারের কোর লস 40 ওয়াট, ফুল লোড কপার লস 112 ওয়াট একটি 24 ঘন্টা নিম্নলিখিত লোড বহন করে। 1.5 গুণ লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 1 ঘন্টা, 1.25 গুণ লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 2 ঘন্টা, রেটেড লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 3 ঘন্টা, অর্ধ লোডে একক পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টা, 1/4 লোডে একক পাওয়ার ফ্যাক্টরে 8 ঘন্টা, নো লোডে 4 ঘন্টা। ট্রান্সফরমারটা সারাদিনের দক্ষতা বের করতে। তাহলে এখন আমাদের বাইর করতে হবে আউটপুট এনার্জি। আউটপুট এনার্জি সে রেটেড আছে 5 এত গুণ, তাহলে 1.5 তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ, পাওয়ার ফ্যাক্টর গুণতে কেভিএ পাওয়ার ফ্যাক্টর কিলোওয়াট, আর যখন সময় দিয়ে গুণ করা হবে তখন এটা কিলোওয়াট আওয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা এইভাবে 1.5 ইন্টু 5.8 ইন্টু 1, এই 1.25 এর জন্য 1.25 ইন্টু 5 ইন্টু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8, কয় ঘন্টা, এখানে 2 ঘন্টা। সিমিলারলি এইভাবে সবগুলো বসাই দিয়ে আমাদের সব গুণ করার পরে ই করলে আসবে যে 54.54 কিলোওয়াট। সুতরাং কোর লস আছে 24 ঘন্টার জন্য 40 ইন্টু 4 900 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 0.96 কিলোওয়াট আওয়ার। এরপরে বাইর করতে হবে আমাদের এই 24 ঘন্টার কপার লসটাকে বের করতে হবে। 24 ঘন্টার কপার লস ইন 24 আওয়ার্স, তাহলে আমাদের যেটা দেওয়া থাকবে সেই অংশের স্কোয়ার ইন্টু হচ্ছে যে কপার লস দেওয়া আছে কত 112 ওয়াট, তাহলে এটা কিলোওয়াট করে নেওয়া হয়েছে 0.112 ইন্টু 1 হচ্ছে যে ঘন্টা, তাহলে কিলোওয়াট আওয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা প্রতিটার 1.5 ইন্টু 0.2 112 গুণন 2, আবার 1 স্কোয়ার যেহেতু রেটেড আছে 1 এর অংশের স্কোয়ার আসবে 0.12, এইভাবে করে আমরা এই যে ভ্যালু যেটা পাবো এটা হলো যে 1.162 কিলোওয়াট। তাই ইনপুট এনার্জি ফর 24 আওয়ার্স এই দুটো যোগ করলে আসবে 56.622 কিলোওয়াট। সুতরাং অল ডে ইফিসিয়েন্সি আসবে যে আউটপুট এনার্জি ফর 24 আওয়ার্স ইনপুট এনার্জি ফর 24 আওয়ার্স ইন্টু 100, 54.5 ডিভাইডেড বাই 56.662 ইন্টু 100, 96.25%। প্রিয় শিক্ষার্থীরা,
এখন আছে 6.7 ট্রান্সফরমার শীতলীকরণ বা কুলিংয়ের প্রয়োজনীয়তা। তাহলে যে কোনো মেশিন মানে চলতে থাকলে তা উত্তাপের মাধ্যমে কিছু লস হয়, সেই লস দ্বারা আমাদের উত্তাপে তাপ আকারে প্রকাশ করে। এই লসগুলো হচ্ছে ওয়েন্ডিংয়ের কপার লস, যেহেতু আমরা ফ্রিকশন লস এবং বিভিন্ন ধরনের যান্ত্রিক অংশের ঘর্ষণজনিত লস, কিন্তু এই আমাদের এখানে যেহেতু ট্রান্সফরমার ওয়েন্ডিং আছে, তো ওয়েন্ডিংয়ে সাপ্লাই দিলে আমাদের এখানে এটা গরম হয়ে এবং তাপ হবে। এই তাপকে প্রশমিত করে না রাখলে একসময় মেশিনটি নষ্ট হয়ে যাবে। তো এটাকে প্রশমিত করার জন্য এই যে পরিমাণ তাপ প্রতিহত মানে উত্তাপ সৃষ্টি হয়, সেই পরিমাণ তাপকে প্রতিহত করার জন্যই এটাকে ঠান্ডা করে মানে সীমিত রাখতে হবে। এই জন্য আমরা ট্রান্সফরমার শীতলীকরণ করা হয়। এতে ট্রান্সফরমার কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং স্বাভাবিক কার্যক্রম করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, 6.8 ট্রান্সফরমার শীতলীকরণ পদ্ধতির বর্ণনা। ডিসক্রাইব দ্য মেথডস অফ কুলিং সিস্টেম অফ দ্য ট্রান্সফরমার। নিম্নে ট্রান্সফরমার শীতলীকরণ পদ্ধতি বর্ণনা দেওয়া হলো। স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং। প্রথমে আছে স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং। এখানে ট্রান্সফরমার অয়েল আছে, এখানে রেডিয়েটর আছে, এখানে বায়ুর মাধ্যমে ছোট ছোট ট্রান্সফরমার এবং ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার মধ্যে সৃষ্ট তাপ পরিবহনের প্রণালীতে সর্বত্র ছড়াইয়ে পড়ে এবং বিকিরণ পদ্ধতিতে স্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। এই পদ্ধতি সাধারণত কেভিএ রেটিং ট্রান্সফরমার ঠান্ডা করার জন্য ছোট ছোট কম রেটিংয়ের ট্রান্সফরমারকে এটা উত্তাপ করা হয়। যে উত্তাপ ট্রান্সফরমার বডিতে আসে তা পরবর্তীতে বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে যায়। বাতাসের মাধ্যমে ছোট ছোট যেগুলো আছে আমাদের এখানে, এগুলোকে ঠান্ডা করা হয় স্বাভাবিক বা ন্যাচারাল কুলিংয়ের ক্ষেত্রে। দুইতে আছে উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং, ফোর্স এয়ার কুলিং। এই পদ্ধতিতে যেখানে ফিল্টার করা বাতাস এই ওয়েন্ডিংয়ের ট্রান্সফরমার মেইন ওয়েন্ডিংয়ের মধ্যে দেওয়া হয়। এখানে তৈল আছে, মেইন ট্যাঙ্কের মধ্যে যে কোর উইথ ওয়েন্ডিং ইনসুলেশন দেওয়া থাকে, এর ভিতরে এখানে ফোর্সলি বাতাস দিয়ে এটাকে ঠান্ডা করা হয় এবং এখানে বাতাস বাইর করে দেওয়ার পদ্ধতি আছে। এই পদ্ধতিতে ট্রান্সফরমার নিচের দিকে ফিল্টার করা ঠান্ডা বাতাস ব্লোয়ারের দ্বারা প্রবেশ করা হয়, ফলে ঠান্ডা বাতাস কোর এবং কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত উপরের দিক দিয়ে বের হয়ে যায় এবং এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। তৈলে নিয়োজিত সেলফ কুলিং, অয়েল ইমার্স সেলফ কুলিং। এই পদ্ধতিতে ট্রান্সফরমার কোর এবং কয়েল সম্পূর্ণটাই ইনসুলেটিং অয়েলে নিমজ্জিত থাকে। এইরূপ ট্রান্সফরমার ট্যাঙ্ক এবং বাহিরের দিক দিয়ে কতগুলো লোহার টিউব বা পাইপ লাগানো থাকে। এখানে ওয়েন্ডিং আছে, এখানে তৈল আছে, এখানে পাইপ দেওয়া, রেডিয়েটর দেওয়া আছে দুই সাইডেই। রেডিয়েটর এখানে কনজারভেটর দেওয়া থাকে, এখানে অয়েলটাকে সাপ্লাই করা হয়, অয়েলটাকে কুলিংয়ের মাধ্যমে রেডিয়েশনের মাধ্যমে রেডিয়েটর ঠান্ডা করা হয়। এরূপ ট্রান্সফরমার ট্যাঙ্কের বাহিরের দিক দিয়ে কতগুলো লোহার টিউব বা পাইপ লাগানো থাকে। এই পাইপগুলো সবসময় ট্রান্সফরমারে অয়েল দ্বারা পরিপূর্ণ থাকে। পূর্ণ লোডে ট্রান্সফরমারের কোর এবং কয়েল যখন গরম হয় তখন তৈল গরম হয়ে হালকা হয় এবং উপরে উঠে। এই গরম হালকা তৈল পাইপের ভিতরে ঢুকে এবং পাইপের ঠান্ডা ভারী তৈল ট্রান্সফরমার ট্যাঙ্কে প্রবেশ করে। এরপর পাইপের গরম তৈল বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয়ে নিচের দিকে যায়, যার ফলে ট্রান্সফরমার নিজেই তৈলের সাহায্যে ঠান্ডা হয়। এই পদ্ধতিতে থার্মোসাইফন বলে। এই পদ্ধতিতে আর একটা পদ্ধতি থার্মোসাইফন। তৈলে নিয়োজিত চাপযুক্ত ওয়াটার কুলিং, অয়েল ইমার্সড ফোর্স ওয়াটার কুলিং। এখানে ট্রান্সফরমার, এটা অয়েল, এটা হচ্ছে ট্রান্সফরমার ওয়েন্ডিং। এখান দিয়ে ঠান্ডা বাতাস, এখানে ঠান্ডা পানি এখান দিয়ে দেওয়া হয়। হট পানিটা, তৈলটা গরম, ঠান্ডা পানিটা আবার এদিক দিয়ে হট হয়ে বাইর হয়ে যায়। আর এখান দিয়ে আছে পাইপ, স্পাইরাল পেঁচানো পাইপ দেওয়া থাকে, তাহলে এখান দিয়ে যখন ঠান্ডাটা যাবে, ঠান্ডা পানি দেওয়া হবে, তাই এই গরম ওয়াটারের মধ্যে ঠান্ডাটা এটা দিয়ে এটা আবার হিট হয়ে যাবে, হিট হয়ে এখান থেকে বাইরে যাবে পানিটা, কিন্তু এখানে মাঝখানে এই তৈলটাকে ঠান্ডা করে দেবে। এই ব্যবস্থায় কোর এবং কয়েল তৈলে নিয়োজিত থাকে এবং ট্রান্সফরমারের উপরে গরম তৈলের মধ্যে একটি তামার নলের কপার টিউব বসানো থাকে। বাহির হতে নলের মধ্যে ঠান্ডা পানি
উচ্চ চাপে প্রবাহিত করা হয়। যখন ঠান্ডা পানি নলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন নল ঠান্ডা হয়, ফলে এই নলের চারিদিকে গরম তৈল ঠান্ডা হয়ে নিচে যায়, নিচের গরম তৈল উপরে উঠে আসে। ফলে ট্রান্সফরমারে ঠান্ডা হয়ে যায়। এর সবচেয়ে বড় অসুবিধা হলো কোনো প্রকার যদি তামার নল ছিদ্র হয়ে যায় তবে ট্রান্সফরমার সম্পূর্ণ তৈল দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এই পাইপ যদি ছিদ্র হয়ে যায় কোনো কারণে, তাহলে এই তৈলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে যে এর ডিমেরিটস। 6.8 ট্রান্সফরমারের শীতলীকরণ পদ্ধতি। নিম্নে ট্রান্সফরমারের শীতলীকরণ পদ্ধতির বর্ণনা। এখানে তৈলে নিমজ্জিত চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং। এখানে বাহির থেকে ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে, এখানে ওয়েন্ডিং আছে, ওয়েন্ডিংয়ের ভিতরে ডিরেকশন, এখানে অয়েলটাকে ফ্লো করা হয় পাম্পের মাধ্যমে। এখানে এই ফ্যান দ্বারা বাতাস দেওয়া হয় বাহির থেকে, সেই অবস্থায় সার্কুলিং করলে তৈলটা ঠান্ডা হয়ে গেছে। অয়েল ন্যাচারাল এয়ার ফোর্স বা ONF কুলিং অফ ট্রান্সফরমার। তাহলে এরূপ ট্রান্সফরমার বডিতে ফিন্স ব্যবহার করে সারফেস এরিয়া বর্ধিত করা হয়। এই ফিন্সসমূহ গরম তৈলে ভর্তি থাকে এবং বাহির হতে অতি উচ্চ চাপে ঠান্ডা বাতাস এই ফিন্স টিউব অথবা রেডিয়েটর উপরে দেওয়া হয়। এই কাজের জন্য সাধারণত বাইরে ট্রান্সফরমারের চারিদিকে বহু বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করা হয়। এই ব্যবস্থা সাধারণত বড় বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে গ্রহণ করা হয়। এরপর আছে অয়েল ফোর্স ওয়াটার টিউব পদ্ধতি। অথবা OFWF। এই পদ্ধতিতে এখানে পাম্পের মাধ্যমে তৈলটাকে ফ্লো করা হয়। এখানে হিট এক্সচেঞ্জার আছে, ওয়াটার ইনলেট, পানিকে এদিক দিয়ে দেওয়া হয় এবং পানি এখান থেকে ওয়াটার আউটলেট হয়ে যায় এবং এর ভিতরে যে আছে, এই বাতাসটাকে এখান থেকে ঠান্ডা, এটা এই ট্যাঙ্কের মধ্যে দেওয়া হয়। ট্যাঙ্কের মধ্যে দিলে এই ট্যাঙ্কের যে তৈল আছে সেই তৈলটাকে ঠান্ডা করে দেয়। তাহলে এই পদ্ধতিতে ট্রান্সফরমারের পাম্পের মাধ্যমে তৈলকে সার্কুলেশন করা হয়। এবং ট্রান্সফরমারের গাত্রে কিছু কুলিং পাইপ থাকে। সেখানে এই তৈল প্রবেশ করা হয় এবং বাহির থেকে পানির প্রবাহকারী পাইপের ভিতরে প্রবাহিত গরম তেলকে ঠান্ডা করে পুনরায় ট্রান্সফরমার ট্যাঙ্কে প্রবেশ করানো হয়। এই পদ্ধতিতে পাম্পের তেলকে সার্কুলেশন করা হয় এবং ট্রান্সফরমারের গায়ে কিছু কুলিং পাইপ থাকে যেখানে এই তৈল প্রবেশ করে এবং বাহির থেকে পানির প্রবাহকারী পাইপের ভিতরে প্রবাহিত গরম তেলকে ঠান্ডা করে পুনরায় ট্রান্সফরমার ট্যাঙ্কে প্রবেশ করানো হয়। 6.9 প্রিয় শিক্ষার্থীরা, এখন আছে ট্রান্সফরমার তৈল এবং এর গুণাবলী। তৈলের কি কি গুণাবলী থাকা দরকার এবং তৈলের কি কাজ, সেটাই হচ্ছে এখন বর্ণনা। ট্রান্সফরমার ঠান্ডা রাখার জন্য এর মধ্যে যে তৈল ব্যবহার করা হয় তাকেই ট্রান্সফরমার অয়েল বা ট্রান্সফরমার তৈল বলে। এটি মূলত খনিজ তৈলকে ট্রিটমেন্ট করে ব্যবহার উপযোগী করা হয়। এই তৈলের বাণিজ্যিক নাম পাইরানল। এর প্রধান কাজ হচ্ছে ট্রান্সফরমারের কোর কয়েলকে ঠান্ডা রাখা। আবার বলছি আমি, এর প্রধান কাজ হচ্ছে ট্রান্সফরমারের কোর এবং কয়েলকে ঠান্ডা রাখা। এর আরেকটি কাজ হলো ট্রান্সফরমারের কয়েল এবং ট্যাঙ্কের মধ্যে ইনসুলেশন বৃদ্ধি করা। ট্রান্সফরমার তৈলের নিম্নলিখিত ধর্ম বা গুণাবলী থাকা অবশ্যই দরকার। এটা থাকতে হবে অতি উচ্চমানের রোধ সহনশীলতা। ট্রান্সফরমার তৈলের ভিতরে এর রেজিস্টিভিটিটা বেশি হতে হবে। ডাইইলেকট্রিক স্ট্রেংথটাও বেশি হতে হবে। এর মধ্যে কোনো প্রকার স্লাস থাকতে পারবে না বা কোনো গাঁত পড়তে পারবে না, তলানি পড়তে পারবে না বা কোনো স্কেল পার্টিকেলস থাকতে পারবে না, কোনো তলানি থাকবে না বা অ্যাসিডিটি হতে পারবে না।
কোনো আঠালো পদার্থ থাকবে না, ভিস্কোসিটি থাকতে হবে, সহজে বাষ্প হবে না, সহজে বাষ্প হবে না, জলীয় বাষ্প মুক্ত হতে হবে, অদাহ্য হতে হবে, কোনো প্রকার ভাসমান পদার্থ থাকতে পারবে না, অম্ল বা ক্ষার বা সালফার জাতীয় পদার্থ হইতে মুক্ত হইতে হবে, অম্ল ক্ষার বা সালফার জাতীয় পদার্থ হইতে মুক্ত হইতে হবে, তৈলের আপেক্ষিক গুরুত্ব 0.8 হওয়া উচিত, তৈলের আপেক্ষিক গুরুত্ব 0.8 হওয়া উচিত, এবং তৈলের ভিস্কোসিটি বা জমে যাওয়ার প্রবণতা কম থাকতে হবে, ভিস্কোসিটিটা অবশ্যই কম থাকতে হবে, আর জমে গেলে মানে তৈলটা দ্রুত ঠান্ডা হবে না এবং নষ্ট হয়ে যাবে। এই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইটা মানে এই তৈলের ব্যবহার এবং গুণগুলিগুলো ভালোভাবে পড়াশোনা করবে এবং তাহলে পরীক্ষার সময় তোমাদের এটা লিখতে সুবিধা হবে। এরপরে আছে যে এবার বাড়ির কাজ দেখাও যে সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফর্মার কোর লস এবং কপার লস সমান, যেটা আমরা প্রমাণ করেছি 6.3-তে। সেটা তোমরা একটু ভালোভাবে দেখবে, এই কোশ্চেনটা বারবার আসে, সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফর্মার কোর লস এবং কপার লস, তাহলে আমাদের এই প্রমাণটা করতে হবে। তারপর ট্রান্সফরমারে তৈলের নিয়োজিত সেলফ কুলিং ও এনএ পদ্ধতির বর্ণনা দাও। ট্রান্সফরমারে তৈলের নিয়োজিত চাপযুক্ত ওয়াটার কুলিং এর পদ্ধতি বর্ণনা করো। ট্রান্সফরমার তৈলের কাজ ও গুণাবলী লিখো। একটি 20 কেভিএ 2200/220 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমার টেস্ট করতে নিম্নলিখিত তথ্যগুলি পাওয়া গেল। ওপেন সার্কিট টেস্ট, EOC = 220 ভোল্ট, POC = 148 ওয়াট, IOC = 4.2 অ্যাম্পিয়ার। শর্ট সার্কিট টেস্ট, ESC = 86 ভোল্ট, PSC 360 ওয়াট, ISC = 10.87 অ্যাম্পিয়ার। এমতো অবস্থায় নির্ণয় করো 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ফুল লোডে কত হচ্ছে, হাফ লোডে ট্রান্সফরমারের দক্ষতা নির্ণয় করো। আমি আবার বলছি, একটা 20 কেভিএ ট্রান্সফরমার 2200/220 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমারের নিম্নলিখিত তথ্যগুলি পাওয়া গেল। EOC = 20 ভোল্ট 220 ভোল্ট, PSC = 148 ওয়াট, ISC = 0.2 অ্যাম্পিয়ার। শর্ট সার্কিট টেস্ট = 86 ভোল্ট, PSC = 360 ওয়াট, ISC = 10.87 অ্যাম্পিয়ার। এমতো অবস্থায় নির্ণয় করো 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ফুল লোডে এবং হাফ লোডে কর্মদক্ষতা, যেটা আমরা এর আগে মানে প্রশ্ন 1-এ উদাহরণ সহ করে দিয়েছি, সেটা একটু খেয়াল করলে তোমরা এটা পারবা। এরপরে আছে প্রশ্ন 6, একটি 5 কেভিএ ট্রান্সফরমারে কোর লস 50 ওয়াট এবং ফুল লোড কপার লস হচ্ছে 125 ওয়াট। এটি 24 ঘন্টায় নিম্নলিখিত লোড বহন করে। ক 7.5 কেভিএ লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে 2 ঘন্টা। খ রেটেড লোডে 0.9 পাওয়ার ফ্যাক্টরে 5 ঘন্টা। গ 4 কেভিএ লোডে 0.95 পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টা। 0.25 কেভিএ লোডে একক পাওয়ার ফ্যাক্টরে 7 ঘন্টা। নো লোডে 4 ঘন্টা। তার ট্রান্সফরমারের সারাদিনের দক্ষতা, যেটা আমরা অঙ্কটা করেছি সেইভাবে করলে হবে। কেভিএ এখানে তাহলে আমাদের সারাদিনের প্রথমে আউটপুট বাই করতে হবে। তাই আউটপুট বাই করার সময় 0.75 কেভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর, আর রেটেড এখানে যদি 0.75 কেভিএ লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে এত, এখানে যে পাওয়ার ফ্যাক্টর গুণ দিয়ে এবং সময় দিয়ে গুণ করলে এটা আসবে। তারপরে রেটেড কেভিএ এত, এখানে আর একটা জিনিস এখানে হচ্ছে যে বেস কেভিএ একটা এখানে ধরে নিতে হবে, যেহেতু বিভিন্ন কেভিএ দেওয়া আছে, তাহলে আমরা এখানে 5 ধরলাম বা 7.5 ধরলেই হবে। সেটাকে ধরে একটা করে আমাদেরকে বের করতে হবে, তাইলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তোমরা আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে এবং পারবে, এবং পরীক্ষা আসলে অবশ্যই উত্তর দিতে পারবে। তা আগামী মঙ্গলবার আমরা অধ্যায় 7 পড়ানো হবে। এরপরে এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/DTE-তে ভিজিট করুন। সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook
www.skill.gov.bd। আমি আবার বলছি, এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/dt তে ভিজিট করুন, অথবা সরাসরি ক্লাস দেখার জন্য www.facebook.com/skills.gov.bd। আগামী মঙ্গলবার অধ্যায় 7 পড়ানো হবে। আশা করি সবাই তোমরা ভালো থাকবা। আজকের ক্লাস এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।